ওকে, আজকে আজকে আমরা হচ্ছে কি আজকে আমরা হচ্ছে ঢাবির 24-25 সালে বন্ধু কার্ড পাই। আচ্ছা ঠিক আছে, ওকে চলো আমরা আজকে ঢাবির 24-25 সালে রিটেন পার্টটা সলভ করব ম্যাথের জন্য। আমরা হচ্ছে ম্যাথে যে 4টা কোশ্চেন আসছিল সেই 4টা কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব, খুব তাড়াতাড়ি করে সহজভাবে চেষ্টা করব সলভগুলো দেওয়ার। ওকে চলো তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখো যে আমাদের একটা সমীকরণ বলা আছে, যে এই একটা সমীকরণ বলছে, এই সমীকরণ থেকে আমাদের বলছে জেড এর মান বের করো, যেখানে জেড হচ্ছে কি একটা জটিল সংখ্যা। ঠিক আছে, ওকে তাহলে এখানে আমরা কিন্তু জানি জেড হচ্ছে যদি জটিল সংখ্যা হয় তাহলে আমরা জেড কে এভাবে ধরে ফেলতে পারি, যে ধরি, ঠিক আছে, জেড ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আমাদের সেই জেড এর ভ্যালুটা ধরে ফেলছি। ওকে আচ্ছা, এখন এখান থেকে আমরা হচ্ছে এই এক্স আর ওয়াই এর ভ্যালু বের করার চেষ্টা করব। ঠিক আছে, কোন সমীকরণের হেল্প নিয়ে? এই যে কোশ্চেনে যে সমীকরণটা দেওয়া আছে সেটার হেল্প নিয়ে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করার ট্রাই করব। ওকে চলো, খুবই ইজি একটা ম্যাথ, হ্যাঁ আমরা একটু চেষ্টা করি, দেখবা তাহলেই পারবো। ওকে তাহলে আমরা যেটা দেওয়া আছে সেখানে সেটা লিখে ফেলি। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। তাহলে দেওয়া আছে কি, জেড প্লাস 1 মডুলাস, আবার তোমার জেড প্লাস 2 1 প্লাস আই, এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। ওকে তাহলে এখান থেকে আমরা দেখবো দুটো সমীকরণ পাবো। দেখো তাহলে মডুলাস অফ জেড প্লাস 1, এটাকে চাই আমি এভাবে লিখতে পারি যে এই এক্স এর ভ্যালুটা যদি জেড এর ভ্যালু যদি এখানে বসাই তাহলে এক্স প্লাস আই ওয়াই প্লাস 1। ঠিক আছে, একইভাবে আমি যদি ডান পাশে আমার জেড এর ভ্যালুটা বসাই তাহলে এক্স প্লাস আই ওয়াই, হ্যাঁ আবার ওইখানে যা আছে তাই রেখে দিলাম 1 প্লাস আই। ওকে এখন আমরা কি করতে পারি বলতো, আমরা এই যে এখানের যে পোর্শনটা, এই পোর্শনটাকে দেখবা আমরা এই জটিল সংখ্যার আকারে লিখতে পারি, বাস্তব পার্টকে আলাদা করে লিখতে পারি, অবাস্তব পার্টকে আলাদা করে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমি যদি সেই কাজটা করি তাহলে এই সমীকরণটা এমন হয়ে যাবে, এক্স প্লাস 1 ব্র্যাকেট আবার আই ওয়াই, তারপর আমার মডুলাস সাইনটা দিলাম। এরপর এখানে যদি আমি একটু গুছিয়ে লিখি দেখা যাবে কি, আমার বাস্তব পার্টটা হচ্ছে কি বলতো, এখান থেকে 2 আছে, এক্স এই যে 2 ইন্টু 1 তাহলে 2, তাহলে এক্স প্লাস 2 হচ্ছে এখানের বাস্তব পার্ট। আর ওইখানে আমার যদি এখানে 2i হয়ে যায় তাহলে আমরা i কমন নিলে পাবো হচ্ছে y প্লাস 2। এই হচ্ছে মোটামুটি আমাদের বলা যায় কি ওই পাশের কাজকর্ম। ওকে এরপর দেখো আমরা কি পাচ্ছি বলো তো, এটা হচ্ছে আমাদের বলছি কি মডুলাস অফ এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই। তাহলে কি এটা একটা জটিল সংখ্যার মডুলাস বলছে, তাহলে জটিল সংখ্যার মডুলাস বলে আমরা কি করি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে আমরা ওই কাজটা এখানে করবো, লিখবো কি রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওই পাশে কিন্তু এটা কিন্তু কোনো মডুলাস না, এটা খালি জাস্ট জটিল সংখ্যার ফর্মেটে আমি লিখে দিব। ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের জাস্ট জটিল সংখ্যার ফর্মেটে লিখে দিলাম। ওকে আচ্ছা, এরপর দেখো আমরা একটা কাজ করতে পারি। তুমি দেখো এই ডান পাশটা হচ্ছে একটা জটিল সংখ্যা আকার আছে, বাট এটা কিন্তু জটিল সংখ্যা না। ঠিক আছে, এখন আমি যদি জটিল সংখ্যাটা না জানি তখন কিন্তু এই দুইটা পাশকে সমান করতে পারবো না। ঠিক আছে, কারণ কি বাম পাশে বলছে কি, ডান পাশে বলছে কি জটিল সংখ্যা একটা এক্স প্লাস আইওই আকার দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু ওরকম আকার না, এটাও কিন্তু জটিল সংখ্যার আকার, কিন্তু আমি এটাকে এখন ভাবে ওইটাকে একটা ফর্মেটে নিয়ে আসবো এখন। ঠিক আছে, তাহলে সেই কাজটাই আমি এখন করব। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় দেখো এটাকে লিখতে পারি এরকম, যে রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখো 0 ইন্টু আই, ঠিক আছে, ইকুয়ালস টু এক্স প্লাস 2 প্লাস আই ওয়াই প্লাস 2। দেখো এখন কি হলো ব্যাপারটা, আমার এই পাশটা দেখো এখন কিন্তু জটিল সংখ্যার আকার হয়ে গেছে। দেখো এই যে এটা বাস্তব পার্ট, এই যে অবাস্তব পার্ট, এরকম ফরম্যাট কিন্তু এখানে হয়ে গেছে, কিন্তু আমরা এই আই এর সাথে 0 দেওয়ার কারণে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, কিন্তু কি জটিল সংখ্যার ফরম্যাটটা হয়েছে। এখন হর বেনিফিটটা কি হচ্ছে, আমি এই যে বাস্তব পার্ট আর এই বাস্তব পার্ট এদেরকে ইকুয়াল বলতে পারবো। ঠিক আছে, একইভাবে আমরা এই যে অবাস্তব পার্ট আর অবাস্তব পার্ট এদেরকে ইকুয়াল বলতে পারবো। ঠিক আছে, তাহলে ইকুয়াল বললে আমরা দুইটা আলাদা আলাদা সমীকরণ পাবো, সেটাকে সলভ করলেই আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। ওকে আচ্ছা, তাহলে অবাস্তব পার্ট আর অবাস্তব পার্ট যদি আমরা সমান বলি তাহলে আমি কি লিখতে পারবো, সুতরাং যে y প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে আমি কি পাচ্ছি, y এর ভ্যালু পাচ্ছি -2, তাহলে আমি একটা ভ্যালু কিন্তু পেয়ে গেছি। ওকে এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু। ওকে একইভাবে আমরা অবাস্তব পার্টটা বললাম যেরকম, এরকম কি বাস্তব পার্ট আর বাস্তব পার্টকে সমান বলবো, তাহলে আমরা কি পাবো, রুট ওভার, আমি একটু ভেঙে ফেলি, যেখানে এ প্লাস বি হোল স্কোয়ার রেখে দিয়েছি এটাকে ভেঙে ফেলি, তাহলে কি লেখা যায়, আমার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তারপর কি ওয়াই স্কোয়ার, আর ওই পাশে যা আছে তাই রেখে দিই। ওকে তাহলে কি লেখা যায়, এক্স প্লাস 2। ওকে
এরকম ভাবে লেখা যাচ্ছে। আচ্ছা, এখন রুটটাও আমরা একটু উঠানোর চেষ্টা করি। ওকে, আচ্ছা তাহলে রুটটা যদি আমরা উঠানোর চেষ্টা করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আচ্ছা, এই y এর ভ্যালু কিন্তু আমরা এখান থেকে এটা কাজে লাগাতে পারি। ওকে, তাহলে কত আসবে বলো তো, -2 তার হোল স্কোয়ার। হ্যাঁ, আর এখানে আছে কি x প্লাস 2। ওকে, এবার আমি যদি একটু সলভ করি তাহলে দেখবো আমরা এক্স না না, এখানে কিন্তু আমার স্কোয়ার হয়ে যাবে, তাই না? আমার এখানে স্কোয়ার হয়ে যাবে, এটা আমি করতে ভুলে গেছি। ওকে, আচ্ছা দেখো দুই পাশে আমি কি করছি, বর্গ করে দিচ্ছি, তাই না? ওকে, আচ্ছা এরপর আমরা এখানে আমরা কি লিখতে পাচ্ছি, 2x প্লাস 1 প্লাস এখানে 4, আর এখানে আসতেছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। ওকে, দেখো দুই সাইড থেকে কিছু ক্যান্সেল আউট করা যায়, তাই না? কিছু ক্যান্সেল আউট করা যায়। ওকে, এরপর আমি কি লিখতে পারি, 2x প্লাস 5 আর ওখানে আসে 4x প্লাস 4। ওকে, আমি যদি এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসি তাহলে আসবে কত, 2x ইকুয়ালস টু 1, তাহলে x এর ভ্যালু হচ্ছে আমি হাফ। ওকে, দেখো আমি কিন্তু খুব ইজিলি হচ্ছে x এর ভ্যালুটা বের করতে পারলাম। ওকে, এখন দেখো এই যে x এর ভ্যালু আর y এর ভ্যালু আমরা কি করব, এই যে 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে কি আমি এই z এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি কি করব, 1 নং হতে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, z ইকুয়ালস টু, হ্যাঁ তোমার z ইকুয়ালস টু x এর ভ্যালু হচ্ছে কত, হাফ প্লাস তোমার -2 ইন্টু i। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তাহলে আমরা এইটাকেই বলবো তখন আমাদের কাঙ্ক্ষিত z এর ভ্যালু। ওকে, আর আমরা প্রথম কোশ্চেনটা সলভ করতে পারলাম। ওকে, দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা একটু চিত্রটা এঁকে রাখছি আমাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা এখানে যদি কোশ্চেনটা একটু পড়ি, দেখবো কোশ্চেনটায় বলা আছে কি, তোমার দুটো সমীকরণের কথা বলছে। কিসের সমীকরণ, বৃত্তের সমীকরণ। দেখো এখানে একটা বৃত্তের সমীকরণ বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়ালস টু 0। হ্যাঁ, আবার এখানে একটা সমীকরণ বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তোমার 10x মাইনাস 6y প্লাস 14 ইকুয়ালস টু 0। বলছে বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করে, এটা তোমাকে দেখাইতে বলছে, দেখাও যে এই বৃত্ত দুইটা পরস্পরকে স্পর্শ করে। ওকে, এখন পরস্পরকে স্পর্শ করলে আমার কিন্তু দুই রকম ভাবে স্পর্শ করতে পারে, দুই রকম ভাবে। একটা হচ্ছে কি এইভাবে স্পর্শ করতে পারে, একটা হচ্ছে কি এইভাবে স্পর্শ করতে পারে, তাই না? তাহলে এই দুইভাবে যদি স্পর্শ করে আমরা কিন্তু দুইটা আলাদা আলাদা হচ্ছে কি ফর্মুলা তখন আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, আচ্ছা এখন এরপর আমাদের বের করতে বলছে কি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে আমরা এটা জানি কি, এটাকে বলে কি অন্তস্থভাবে স্পর্শ করে, এটাকে বলে অন্তস্থভাবে স্পর্শ, অন্তস্থভাবে স্পর্শ। ঠিক আছে, তাহলে অন্তস্থভাবে স্পর্শ করবে যদি কি, এটা শর্ত কি জানো, তোমরা কিন্তু জানো আসলে, তাও আমি আবার বলি। ধরো এটা ধরো একটা প্রথম বৃত্তের কেন্দ্র, এটা ধরো দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, তাহলে আমরা এখান থেকে দুইটা ব্যাসার্ধ বলতে পারবো, এটা r1, আর উপরে ধরো এখান থেকে এতটুকু হচ্ছে r2, এখান থেকে এতটুকু হচ্ছে r2। ওকে, এখান থেকে এতটুকু হচ্ছে r2। ওকে, তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে এই ক্ষেত্রে যে C1 C2 মানে কি দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব, মানে কি এই যে প্রথম লালটা থেকে দ্বিতীয় লালটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই দূরত্বটা কি হবে, আমার এই দূরত্বটা কি হবে, এই দূরত্বটা হবে হচ্ছে কি, যে ব্যাসার্ধটা আমার বড়, দেখো এখানে ব্যাসার্ধটা কোনটা বড়, r1 বড়, তার থেকে আমার ছোট ব্যাসার্ধটা জাস্ট বিয়োগ করে দিব। যদি এই জিনিসটা আমার বা এই শর্তটা যদি মেনে চলে এই দুইটা বৃত্ত, তখনই আমি বলবো কি দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। ওকে, এই হচ্ছে আমার অন্তস্থভাবে স্পর্শ করার শর্ত। ওকে, আর যদি দুইটা বৃত্ত এরকম বহিস্থভাবে স্পর্শ করে, যদি বহিস্থভাবে স্পর্শ করে তখন কি হবে, তখন এটা হচ্ছে আমাদের C1, এটা হচ্ছে আমাদের C2। ওকে, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে r1, এখান থেকে এতটুকু হচ্ছে আমার r2। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার শর্তটা কি, যে তোমার বহিস্থভাবে স্পর্শ করবে, হ্যাঁ, যদি C1 C2 ইকুয়ালস টু r1 প্লাস r2 হয়। ঠিক আছে, তার মানে কি দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধের দুইটার যে ব্যাসার্ধ দুটার সমষ্টি যদি সমান হয়, তখন আমি তাদেরকে বলি আমার বহিস্থভাবে স্পর্শ করে। ঠিক আছে, ওকে, আমরা এভাবে দুইটা জিনিসকে এখানে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা দেখবো এই দুইটার ভিতর কোন শর্তটা এই দুইটা বৃত্ত ফুলফিল করে। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো অন্তস্থভাবে স্পর্শ করে অথবা কি বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, তাহলে প্রথম কাজ কি, দেখো তো এখানে কি কি লাগে, দেখো এখানে লাগে হচ্ছে কি আমার কেন্দ্রগুলো লাগে আর কি ব্যাসার্ধগুলো লাগে, তাই না? তাহলে আমরা এখান থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে ফেলবো। ওকে, তাহলে আমরা কি লিখবো, এখানে
প্রথম বৃত্তের, তাহলে প্রথম বৃত্তের আমার কি বৃত্তের ব্যাসার্ধ, না ব্যাসার্ধ তো আগে করে না, আগে কি করে কেন্দ্র বের করে, তাই না? তাহলে প্রথম বৃত্তের কি করে কেন্দ্র, তাহলে কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ, তাহলে আমরা কি করি আমার এক্স এর সহগ ভাগ হচ্ছে -2, তাহলে এক্স এর সহগ এখানে কত -4, আর আমি যদি -2 দিয়ে ডিভাইড করি আর এখানে 6 ডিভাইডেড বাই কত -2, ওকে তাহলে আমি কি পাচ্ছি 2, -3, এটা হচ্ছে আমার কি প্রথম বৃত্তের কেন্দ্র। ওকে এরপর আমরা কি পারবো, এরপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধকে বলতে পারি এটাই হচ্ছে আমার সেই C1। আচ্ছা ব্যাসার্ধকে আমি বলবো R1, তাহলে R1 কত আসবে √ আমাদের সূত্রটা হচ্ছে G² F² - C। ওকে তাহলে আমার জি কত পেয়েছি, জি পেয়েছে 2² - জি, আর শুধু জি একই কথা, কেন স্কোয়ার করছি তো। ওকে আচ্ছা এখানে আসবে কত -3², তারপর কি -8। ওকে তাহলে আমি কত পাচ্ছি, আমার আসতেছে কি 4 9 13, 4 9 13, আর এখানে আসতেছে -5। ওকে ঠিক আছে, তাহলে বিয়োগ করলে 5 থাকে। ওকে তাহলে এটা হচ্ছে √5। ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বৃত্তের ক্ষেত্রে আমি দুইটা জিনিস পেয়ে গেছি, তাই না? ওকে একইভাবে আমরা কি দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে সলভ করব। ওকে তাহলে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে, হ্যাঁ তাহলে দ্বিতীয় বৃত্তের কত কেন্দ্র কত হবে, তাহলে কেন্দ্র হচ্ছে -G - F, -G - F, তাহলে এখান থেকে আমরা কি বলবো, একইভাবে আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এখানে কত আসে -10/-2 আর -6/-2, তাহলে কত আসে 5,3, এই হচ্ছে আমার দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। ওকে আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত আসবে, R2 √5² 3² -14। ওকে তাহলে এখান থেকে আমরা পাবো কত 25 আর 9, তাই না 34 থেকে যদি 14 যায় তাহলে কত 20, তাহলে 20কে আমি বলতে পারি 2√5। ওকে তাহলে এই হচ্ছে আমাদের R2। আচ্ছা এখন দেখো আমি কিন্তু সবগুলা পেয়ে গেছি, আমি সবগুলা তথ্য পেয়ে গেছি, আমি C1 জানি, R1 জানি, এটা C2, এটা হচ্ছে R2। এখন আমি দেখবো এই দুইটা শর্তের ভিতর কোন শর্তটা আমার স্যাটিসফাই হয়। হ্যাঁ তাহলে আমরা জাস্ট যদি দেখি, দেখো এই যে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ যদি যোগ করো তাহলে কত আসতেছে, আমি জাস্ট প্রথমটাই অ্যাপ্লাই করি, মানে এই সেকেন্ডটা করি, যোগটা আগে দেখি যে R1 + R2, তাহলে R1 + যদি R2 করো তাহলে √5 + 2√5 কত আসে আমাদের আসে হচ্ছে 3√5। ওকে তাহলে 3√5 পাচ্ছি, ঠিক আছে। এখন আমরা দেখবো কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি 3√5 আসে কিনা, ঠিক আছে। তাহলে দেখবো কেন্দ্রদ্বয়ের দূরত্ব 3√5 আসে কিনা, অর্থাৎ C1 C2। তাহলে C1 C2 কি, এই যে এই কেন্দ্র থেকে এই যে এই কেন্দ্রের দূরত্ব। ওকে তাহলে আমরা দেখি 5 - 2 তার হোল স্কোয়ার প্লাস 3 + 3 তার হোল স্কোয়ার। ওকে তাহলে আমার কত আসতেছে এখানে 4², তাহলে এখানে 2², তাহলে 4, না এখানে 2 না তো, তাই 3, এখানে হচ্ছে 3 মানে 3², আর এখানে 6², তাই না। আচ্ছা তাহলে কি 9 আর 36, তাহলে 9 আর 36 হচ্ছে 45, তাহলে 45 হচ্ছে 5 নং 45, তাই না, তাহলে 3√5ই আসে, ঠিক আছে। তাহলে 3√5ই কিন্তু চলে আসে। তার মানে দেখতে পাচ্ছি কি বলতো, এই যে দ্বিতীয় শর্তটা হচ্ছে আমার স্যাটিসফাই হচ্ছে, অর্থাৎ আমি বলতে পারি এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে, কিন্তু কি বহিস্থভাবে স্পর্শ করবে। ওকে তাহলে আমি বলবো বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে, ঠিক আছে। আমি একটু আস্তে আস্তে লিখে ফেললাম। ওকে এই হচ্ছে আমাদের প্রথম কাজ। ওকে এরপর আমরা কি করবো বলতো, আমাদের কিন্তু আরেকটা কাজ আছে। আরেকটা কাজ কি, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করা। ওকে তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে কি করব, দেখো স্পর্শবিন্দু মানে কি, এই দেখো আমার কিন্তু চিত্র কিন্তু আছে। তাহলে আমরা কি বলতো, স্পর্শবিন্দু কোনখানে, এখানে, এই যে এখানে তাদের স্পর্শবিন্দু, একদম এই চিত্র দেখে কিন্তু আমরা বলতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের এই চিত্রটাই আমরা এখন কাজে লাগাবো, জাস্ট এই সাইডটা আমি একটু মুছে দিব। হ্যাঁ আমি ওই চিত্রটাই কাজে লাগাতে পারবো, ঠিক আছে। ওই চিত্রটাই আমি কাজে লাগাতে পারবো, ঠিক আছে। তাহলে ওই চিত্র যদি আমি কাজে লাগাই, তাহলে দেখো এই জায়গায় এটাকে আমি ধরতে পারি কি, আচ্ছা আমি সবগুলো মান তো জানি না। ওকে এইটা বিন্দু জানি, আচ্ছা তাহলে সব কিছু আমি জানি। তাহলে আমি জাস্ট এটাকে একটু লিখে দিই। C1 কত আমাদের, C1 হচ্ছে আমাদের কত ছিল জানো, আমাদের C1 ছিল হচ্ছে গিয়ে আমার 2, -3।
ওকে c1 ছিল 2 -3 ওকে আমার এটা হচ্ছে আমার এটা আর c2 ছিল আমার কত c2 হচ্ছে তোমার 5,3 ওকে আচ্ছা এটা আচ্ছা আর r1 কত ছিল r1 হচ্ছে আমার √5 ছিল আর এটা হচ্ছে আমার 3√5 ছিল ঠিক আছে এইটা এরকম সরি 3√5 না ওটা 2√5 ছিল ওকে আচ্ছা এখন আমি কি দেখতে চাই বলো তো আমি দেখতে চাই কি এই যে স্পর্শবিন্দুটা কত স্পর্শবিন্দুটা বুঝছো তো কোথায় এই যে এখানটা হচ্ছে আমাদের স্পর্শবিন্দু এটা আমাদের কত ঠিক আছে তাহলে এই স্পর্শবিন্দু করার জন্য বা এই স্পর্শবিন্দু যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের 3.2 এর একটা বেসিক অ্যাপ্লাই করতে হবে সেটা কি 3.2 আমাদের একটা কনসেপ্ট ছিল যে অন্তর তোমার কি বিন্দুর স্থানাঙ্ক হ্যাঁ বা অন্তর বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে অন্তর বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে তাহলে আমরা এই যে সরলরেখার উপর এই দেখাটা সরলরেখা আছে এই সরলরেখাটাতে বলা যায় না যে এটা হচ্ছে তোমার √5 আর এটা 2√5 অনুপাতে বিভক্ত হয়েছে তখন আমরা বলতে পারি কি বলতো তখন আমরা এই যে অন্তর্বিভক্তকারী বিন্দু এই যে এই বিন্দুটা তখন আমরা বের করতে পারি যেটা কি √5 আর 2√5 অনুপাতে বিভক্ত হয়েছে ওকে আচ্ছা যেখানে এটা হচ্ছে আমার তার হচ্ছে তোমার কি বহিস্থ বিন্দু ধরো এই রেখাটার এটা হচ্ছে তোমার প্রান্তবিন্দু এটা একটা প্রান্তবিন্দু এটা একটা প্রান্তবিন্দু ঠিক আছে তাহলে কি করব আমরা জাস্ট ওইখানে আমরা জাস্ট অন্তর্বিভক্তকারী বিন্দুর সূত্রটা অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে অন্তর্বিভক্তর তোমার স্থানাঙ্ক হ্যাঁ স্থানাঙ্ক ওকে আচ্ছা তাহলে স্থানাঙ্কটাকে আমি বলবো কি ধরো এখানে ধরো পি নাম দিলাম একটু তাহলে এক্স ওয়াই ঠিক আছে তাহলে অন্তর্বিভক্তকারী বা অন্তর্বিভক্তির স্থানাঙ্ক যদি আমরা করি তাহলে আমাদের এটার সূত্র কি ছিল তোমরা কি জানো আমি জাস্ট তোমাদেরকে একটু লিখে রাখি যে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 আবার এখানে একইভাবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এই হচ্ছে আমাদের সূত্র ঠিক আছে এই সূত্রটা তুমি যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে কি অন্তর্বিভক্তকারী যে ছেদবিন্দুটা বা অন্তর্বিভক্তকারী যে বিন্দুটা এটাই হচ্ছে আমাদের কি স্পর্শবিন্দু তাহলে আমরা কি করব আমি এখানে জাস্ট মানগুলো সব বসাবো ঠিক আছে ওকে তাহলে আমার এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই তাহলে আমি দেখব কি এখানে আমার m1 হচ্ছে প্রথমটা কত √5 হ্যাঁ আচ্ছা আমি এটা কিভাবে করি এই যে এটা হচ্ছে আমার প্রথম ধর অনুপাত এই অনুপাতটা যদি হয় √5 তখন আমার x কত আসবে x হচ্ছে ওই পাশের আমার এই বিন্দুটা আসবে x তাই না তাহলে এটা হচ্ছে আমার কত 5 আচ্ছা প্লাস আমার m2 যদি হয় 2√5 ইনটু যদি হয় 2√5 x1 কত হবে x1 হবে 2 এইভাবে আমরা সলভ করতে পারবো নিচে কত √5 প্লাস 2√5 ওকে একইভাবে আমরা কি y এর জন্য চিন্তা করব তাহলে কত আসবে আমাদের এখানে আমার √5 y2 হচ্ছে 3 প্লাস এখানে তোমার এখানে হচ্ছে কি m2 হচ্ছে 2√5 আর তোমার x2 হচ্ছে y2 হচ্ছে -3 ওকে একটু হিজিবিজি হয়ে গেছে ওকে -3 ওকে আমি যদি এখানে একটু সলভ করি এটাকে একটু তাহলে কত আসে 5√5 আর এখানে 4√5 তাহলে কত 9√5 আর নিচে হচ্ছে 3√5 ওকে আচ্ছা আর এই পাশে কত আছে এই পাশে হচ্ছে 3√5 আর এখানে -6√5 তাহলে -3√5 ওকে ডিভাইড বাই 3√5 ওকে আচ্ছা এখানে লিখতে ভুলে গেছি √5 প্লাস 2√5 ওকে আচ্ছা এখন দেখো আমি যদি এগুলো একটু সলভ করি তাহলে কত পাবো এখানে 3 সবকিছু ক্যান্সেল আউট হয় আর এখানে হচ্ছে -1 তাই না এই হচ্ছে আমাদের কি ওই যে তোমার বৃত্ত দুটার স্পর্শবিন্দু এই যে সেই স্পর্শবিন্দুটা ঠিক আছে তাহলে আমার কি বলতো স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত আমাদের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, ওকে স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক 3, ঠিক আছে এটি হচ্ছে আমাদের উত্তর ওকে আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি না বোঝো কমেন্ট বক্সে জানাতে পারো ওকে আচ্ছা এরপর আমরা কি করব 3 নাম্বার কোশ্চেনটা সলভ করব 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমাদের ইন্টিগ্রেশনের একটা পার্ট থেকে আসছে ঠিক আছে তাহলে আমরা ইন্টিগ্রেশন পার্ট থেকে এই কোশ্চেনটা পাচ্ছি তাহলে ইন্টিগ্রেশন পার্ট থেকে বলা আছে কি যে x = 1 তারপর কি y = x - 2 এবং y² = x রেখাত্রয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে কি x = 1 আমার এটা একটা সরলরেখা আর এটা একটা বক্ররেখা তিনটা কি বলা যায় সমীকরণ দিয়ে আবদ্ধ যে অংশটা সেটার ক্ষেত্রফল বের করতে বলছে ওকে তাহলে আমরা কি করব আমরা হচ্ছে এখানে একটা চিত্র আঁকার চেষ্টা করব ঠিক আছে যেহেতু ইন্টিগ্রেশনের পার্ট আমাদের চিত্র ছাড়া এটা করা প্রায় বলা যায় টাফ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে চিত্র আঁকবো ওকে আচ্ছা তাহলে আমরা যদি এখানে আঁকতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের কি সেই
মূলবিন্দু। ওকে, মূলবিন্দু। ওকে, এখন দেখো তাহলে আমাদের কি বলছে x ইকুয়ালস টু 1, তাহলে আমি কি ধরতে পারি এখান থেকে এতটুকু ছিল 1, একটু বড় করে রাখতেছি যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ওকে, এটা হচ্ছে আমাদের x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা, আর y ইকুয়ালস টু x মাইনাস 2, তাই না? তাহলে y ইকুয়ালস টু x মাইনাস 2, তাহলে x মাইনাস 2, এটা তোমার y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মেটে আছে, তাই না? তাহলে আমার কি এটা ধরো আমার 1, এটা হচ্ছে 2, এরকম কিছু একটা হবে। আচ্ছা, তাহলে আমার রেখাটা তোমার ঢাল যেহেতু পজিটিভ, তাহলে রেখাটা এমন কিছু একটা হবে, হ্যাঁ, এরকম কিছু একটা আসবে। ওকে, আচ্ছা, এরকম একটা সরলরেখা হবে। আবার একইভাবে আমার কি একটা কার্ভ বলা আছে, কার্ভটা কি? এটা কিন্তু একটা পরাবৃত্ত, তাহলে পরাবৃত্তের সমীকরণ। তাহলে পরাবৃত্তের সমীকরণটা যদি আমি এখান থেকে আঁকার চেষ্টা করি, যেহেতু এটা একটা সাধারণ পরাবৃত্ত, সমীকরণটা দেখতে কিছুটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? আমার পারফেক্টলি হয় না, কিন্তু এটা এরকম কিছু একটা হবে, এরকম কিছু একটা চিত্র হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমি যদি এরকম চিত্র আঁকি, তাহলে দেখো তো আমার এই যে তিনটা রেখা, এই তিনটা রেখার দ্বারা আমার আবদ্ধ অংশের ক্ষেত্রফল কোনটা? আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে তোমার বলা যায় হচ্ছে এতটুকু অংশ। আমি কি চিত্রটা হচ্ছে অ্যাকুরেট আঁকলাম কিনা, অ্যাকুরেট আঁকলাম কিনা দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পার্টটা, এটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের তিনটা রেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা এতটুকু অংশের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এটা এখানে আমার এটা হচ্ছে আমার সরলরেখাটা, সরলরেখাটা কি y ইকুয়ালস টু x মাইনাস 2, আর এটা হচ্ছে আমাদের কার্ভটা, কার্ভটা কত? y স্কয়ার ইকুয়ালস টু x। ওকে, মোটামুটি এই হচ্ছে এটার চিত্র, আর এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে তার আমাদের মূলবিন্দু। ওকে, মোটামুটি আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করছি। ওকে, এখন আমরা কি করব? আমাদের চিত্র আঁকা শেষ। এখন চিত্র আঁকা কিন্তু এখানে মেইন জিনিস না, চিত্র আঁকা কিন্তু মেইন জিনিস না। মেইন জিনিস হচ্ছে এখান থেকে আমার যে ফাংশনগুলো বলা আছে সেগুলার ছেদবিন্দু বের করতে হয়। কারণ কি, তোমার ইন্টিগ্রেশনের একটা আমরা কি ফর্মুলা কি জানি বলো তো, যে a b তোমার লোয়ার লিমিট থেকে আপার লিমিট, এবং দুইটা ফাংশনের আমার কি বিয়োগফল থাকে y1 মাইনাস y2, এবং তুমি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা বা যার সাপেক্ষে কি তুমি কি করবা ইন্টিগ্রেশন করবা, সেটা হচ্ছে তোমাকে এখানে লিখতে হবে। হ্যাঁ, x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আমরা কি এখানে dx লিখবো, যদি y এর সাপেক্ষে করো তাহলে dy লিখবা। ওকে, এই হচ্ছে আমাদের এখানে ফর্মুলা ক্ষেত্রফল নির্ণয়। তাহলে এখন এই জায়গায় তোমার লোয়ার লিমিট আপার লিমিটের কত হবে এটা যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে জানো? আমাদের এই যে কার্ভগুলো আছে, এই যে রেখাটা আছে, এই কার্ভটা আছে, এদের ছেদবিন্দু বের করতে হবে। তাহলে আমরা ছেদবিন্দু বের করি। তাহলে আমরা আমরা তাহলে সমীকরণকে একটু লিখে ফেলি। হ্যাঁ, তাহলে সমীকরণগুলো যেটা লিখে ফেলি, তাহলে একটা হচ্ছে কি y ইকুয়ালস টু x মাইনাস 2, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, আর y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে x, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে দুটো সমীকরণ, আমি দুটোকে সলভ করব। তাহলে সলভ করলে কি আসবে? সলভ করলে আসবে হচ্ছে তোমার x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে x, তাহলে আমরা পাবো কত? x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 আর মাইনাস x ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। ওকে, তাহলে 4 1 কে 4, তাই না? তাহলে হচ্ছে আমরা বলতে পারি x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 4, তাহলে x এর ভ্যালু পাচ্ছি কত? x মাইনাস 4 আর x হচ্ছে মাইনাস 1, এমন কিছু একটা পাচ্ছি। ওকে, তাহলে x এর ভ্যালু কি পাচ্ছি? 1 আর 4 পাচ্ছি। ওকে, তাহলে আমি কি পাচ্ছি? 1 আর 4 পাচ্ছি x এর ভ্যালু। ওকে, আচ্ছা, তাহলে x এর ভ্যালু তুমি যদি 1 আর 4 পাও, এই x এর ভ্যালু দিয়ে তোমার কি হয়ে যাবে? x এর ভ্যালু হচ্ছে কি লোয়ার লিমিট আর আপার লিমিট। ওকে, তাহলে আমরা x এর যদি লিমিটগুলো পেয়ে, যদি x এর সাপেক্ষে মানে তোমার ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে x এর লোয়ার লিমিট আর আপার লিমিট জানলেই হবে আমাদের, তাই না? তাহলে আমরা এটা পেয়ে গেছি, ঠিক আছে? তুমি যদি y এর সাপেক্ষে করো তখন y এর লিমিটটা জানতে হবে, যে y এর সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত। ওকে, আচ্ছা, আমরা জাস্ট এখন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমরা কিন্তু ছেদবিন্দু পেয়ে গেছি বলা যায়। আমি চাইলে এখানে বসালে স্থানাঙ্কটা একদম পারফেক্টলি বের করতে পারতাম। ওকে, তাহলে লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা, আর আমার এখানে এই ফাংশনটা হচ্ছে যে ফাংশনটা উপরের দিকে থাকে সেই ফাংশনটা নিতে হয়। তাহলে এখন তুমি দেখো এই গ্রাফে আমার এই ফাংশনটা উপরে আছে, তাহলে এই ফাংশন থেকে তুমি যদি y এর ভ্যালু বের করো কত আসবে? y ইকুয়ালস টু রুট ওভার x, এই পার্টটা আমাদের নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? আমরা রুট ওভার x নিব। ওকে, আচ্ছা, আর এই যে এই দেখো এই 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 তোমার কি ছেদকৃত যে অংশ, সেখানে আমার সরলরেখাটা তোমার নিচের দিকে আছে, এইটা হচ্ছে আমার সেকেন্ড y হবে, ঠিক আছে? তাহলে আমি যদি এটা এখানে লিখি তাহলে কত আসবে? x মাইনাস 2। ওকে, তাহলে এই দুইটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। ওকে, তাহলে এটার লিমিট কি? লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে কত? 4। ওকে, তাহলে আমরা কত পাবো এখানে বলো তো? আমরা এখান থেকে পাবো হচ্ছে এটাকে যদি আমি একটু ভেঙে লিখি 3/2 মাইনাস এক্স প্লাস হচ্ছে 2, ঠিক আছে? একটু ভেঙে লিখলাম জাস্ট। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দেবো। ওকে, তাহলে আমরা কি পাবো এটাকে? এখান থেকে যদি আমি
ইন্টিগ্রেশন করে, আচ্ছা এখানে 3/2 না, এখানে কত 1/2 হবে। হ্যাঁ এখানে 1/2। ওকে, তাহলে আমরা কি করবো, এখান থেকে ইন্টিগ্রেশন করবো। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হয়, হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1, তাই না? আর এটাকে করলে হচ্ছে x²/2, এটাকে করলে আসবে 2x। হ্যাঁ, আর এখান থেকে আমার আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসিয়ে দিলাম। ওকে, এখন জাস্ট মান বসাবো, ঠিক আছে? তো মান বসালে আমার এখান থেকে যদি মান বসাই, দেখবা এখানে কত আসবে, আমার আপার লিমিটটা যদি আগে বসাই তাহলে 4⁵2 ডিভাইড বাই হচ্ছে এখানে তোমার কত, আমার 3/2। হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস আমার 4² ডিভাইডেড বাই 2। হ্যাঁ, আর এখানে আছে তোমার আমার 4, হ্যাঁ, বা 4 × 2, তাহলে 8 আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা আপার লিমিট বসালাম, মাইনাস দিয়ে লোয়ার লিমিটগুলো বসিয়ে দিই। লোয়ার লিমিট কত আসবে তোমার 1⁵3/2, 1ই হবে। আর এখানেও নিচে 3/2 মাইনাস হচ্ছে হাফ, হ্যাঁ, মাইনাস হচ্ছে হাফ প্লাস হচ্ছে 2। ওকে, তুমি যদি এটাকে সলভ করো, সলভ করলে দেখবা তুমি একটা অ্যান্সার পেয়ে যাবে 19/6 এমন কিছু একটা। ওকে, তো এইটাই তোমার মোটামুটি এখানকার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, যা 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 আচ্ছা ওকে, আচ্ছা দেখো এখানে কি বলা আছে, একটা টাওয়ারের উপর থেকে মুক্তভাবে একটা পড়ন্ত বস্তু শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 4 অংশ যদি অতিক্রম করে, বলছে টাওয়ারটার উচ্চতা কত, তাই না? তাহলে আমাদের এখানে তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তু বলছে, ঠিক আছে? তার মানে কি এর আদিবেগ কিন্তু 0। হ্যাঁ, আচ্ছা আর একটা কথা বলছে যে শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার কি তোমার 4/9 অংশ অতিক্রম করে, 4/9 অংশ, ঠিক আছে? তাহলে ওই বস্তুটা তোমার শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার কি, তোমার টাওয়ারের উচ্চতা বলতে টাওয়ারের মোট উচ্চতার 4/9 অংশ অতিক্রম করবে, ঠিক আছে? তাহলে বলছে তাহলে টাওয়ারটার উচ্চতা কত, ঠিক আছে? টাওয়ারটার উচ্চতা কত। ওকে, তাহলে আমরা এই সব ক্ষেত্রে আমরা চেষ্টা করবো কি একটু চিত্র আঁকা, একটু ভিজুয়ালাইজ করা, তাহলে আমাদের জন্য এগুলো বোঝা সহজ। ওকে, তাহলে আমরা একটা টাওয়ার আঁকার চেষ্টা করতেছি, এখানে ধরো এটা হচ্ছে আমাদের একটা টাওয়ার। তাহলে এই টাওয়ারের উপরে আমার ধরো একটা বস্তু আছে, ধরো এখানে আমার একটা বস্তু আছে, এইখানটা একটা বস্তু আছে। হ্যাঁ, এই বস্তুটা হচ্ছে গিয়ে এই বস্তুটাকে আমি এখান থেকে আমি ফেলে দিচ্ছি, ঠিক আছে? যখনই আমি ফেলে দিব তাহলে এই বস্তুটার আমার কি আদিবেগ কত, আদিবেগ হচ্ছে ইউ হচ্ছে আমাদের 0। ওকে, আচ্ছা তাহলে এখন এই বস্তুটা যখন আমি ফেলে দিচ্ছি তাহলে কিন্তু ও কি করবে বলতো, টি সময় পর তোমার কি এই ভূমিতে আঘাত করবে, তাই না? যেহেতু আমার কি এখানে হচ্ছে পরন্ত বস্তু বলা হয়েছে, তাই না? তাহলে পরন্ত বস্তু হচ্ছে তখন আমাদের কি অভিকর্ষ ত্বরণ কাজ করবে, এবং ওই ক্ষেত্রে আমি কিন্তু এই হাইটটা মেজার করতে পারি, ঠিক আছে? তাহলে এই হাইটটা তখন কিন্তু আমি চাইলেই মেজার করতে পারি। ওকে, তাহলে আমরা যদি এখানের হাইটটা বলতে যাই যে এখান থেকে যদি এই বস্তুটা যদি টি সময় যদি এখানে এসে পড়ে, তাহলে আমরা লিখবো কি যে তোমার টি সময়ে হ্যাঁ তোমার বস্তুটির অতিক্রান্ত দূরত্বই, হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি আমার ওইখানে টাওয়ারটার উচ্চতা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বস্তুটির অতিক্রান্ত দূরত্বই হয়ে যাবে কি টাওয়ারের হাইট। ওকে, তাহলে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের কি h = আমার ইউটি প্লাস হাফ GT²। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতার বলা যায় হচ্ছে হাইটটা। হ্যাঁ, টাওয়ারের উচ্চতা বা হাইটটা। এখন দেখো এখানে যদি আমি ইউর ভ্যালু 0 বসাই তাহলে আমরা কি পাবো, h = হাফ GT²। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখান থেকে একটা হাইটের একটা সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এই সমীকরণটা আমাকে কি বলতেছে যে আমার টি সময় পর তোমার টাওয়ারটা কতটুকু তোমার দূরত্ব অতিক্রম করছে বা এই বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে কি এখানে আমার বলতেছে। ওকে, এখন এখানে কিন্তু আমি এই টিটা কিন্তু এখনো জানি না, তাই না? এই টিটা কিন্তু আমি এখনো জানি না, তাহলে এই টিটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে টি বের করার জন্য তোমাকে ওরা একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, দেখো তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এখানে তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে কি শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতা আমার কি বলতো, উচ্চতার 4/9 অংশ কি অতিক্রম করে কে বস্তুটা। ওকে, তাহলে বস্তুটা তোমার শেষ সেকেন্ডে তোমার যদি এই দূরত্ব অতিক্রম করে তখন এটা বলতে কি বোঝায় তোমাকে, যে তোমার ধরো এই বস্তুটা এখান থেকে এখানে আসতে নিশ্চয়ই কি তোমার টি সময় লাগছে, নিশ্চয়ই তোমার টি সময়ে আমার এই বস্তুটা হচ্ছে ভূমিতে আঘাত করে, তাই না? তাহলে এই টি সময় যদি বলে তাহলে শেষতম সেকেন্ড বলতে কি ওই টি সময়কেই বোঝাইতে হবে, ঠিক আছে? বা ওই টি সময়কেই বোঝায়। তাহলে আমি তখন বলবো কি জানো, তখন আমি বলবো যে টি তম সেকেন্ডে বা টি তম সেকেন্ডে বললেই হয়ে যায়, ঠিক আছে। তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব।
তাহলে t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা কি বলি? আমরা বলি হচ্ছে h/th। যদি এরকম কোনো একটা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব বলে আমরা হচ্ছে তখন h/th দিয়ে করতে পারি। তাহলে u প্লাস হাফ g2t মাইনাস 1, তাই না? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তাহলে এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি বাকি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা এই হাইটটা কত পাবো? হ্যাঁ, এই ইউর ভ্যালু যদি আমি 0 বসাই তখন আমি কি পাবো? তোমাদের আলাসান ভাই বলে আমাকে মার্কার চেঞ্জ করতে, ঠিক আছে? একটু চেঞ্জ করতেছি। ওকে, তাহলে দেখো এই জায়গায় আসবে কত? হাফ g2t মাইনাস 1। ওকে, তাহলে এখন তুমি দেখো এখান থেকে এই হাইটটাই কিন্তু বলতো, এই হাইটটাই দেখো বলছে কি মোট উচ্চতার 4/9 অংশ, ঠিক আছে? তাহলে এই হাইটটা আমি লিখবো কি বলতো? 4/9 অফ হচ্ছে কি h, ঠিক আছে? 9 অফ h। ওকে, আর এখান থেকে আমরা দেখবো হচ্ছে টিটা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা এখান থেকে টিটা বের করার ট্রাই করব, যেখানে এই h এর ভ্যালু আমরা এই ভ্যালুটা হচ্ছে বসাতে পারবো। তাহলে আমি যদি বসাই তাহলে কত আসবে? 4/9 gt স্কোয়ার আর হাফ g2t মাইনাস 1। ওকে, তাহলে আমি যদি এখান থেকে যদি দেখো সব সাইড থেকে মানে দুই সাইড থেকে জি ক্যান্সেল আউট করা যায়, তাই না? তাহলে আমরা কত লিখতে পারি? 4/9 t স্কোয়ার, আর এখান থেকে আসছে হচ্ছে মনে হয় তোমার হাফ টি আছে, তাহলে হাফ দিয়ে যদি গুণ করি তাহলে টি মাইনাস হচ্ছে হাফ, এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? তাহলে সবাইকে আমরা হচ্ছে গিয়ে কত 18 দিয়ে গুণ করবো, তাহলে মনে হয় ভালো কিছু একটা আসবে, ঠিক আছে? তাহলে 18 দিয়ে যদি গুণ করি তাহলে আমার কত আসবে? 18 না 9 দিয়ে গুণ করা উচিত, ঠিক আছে? 18 দিয়ে, তাই না? আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, তাই না? এখানে আমারটা কিন্তু একটা হাফ ছিল, হাফটা দেই নাই। হ্যাঁ, এখানে আমি একটা হাফ দিই নাই, ঠিক আছে? এখানে আমার হাফ ছিল। ওকে, আচ্ছা, তাহলে আমরা হাফটা যদি থাকে তাহলে আমার এখানে বলতো একটা ভুল হয়েছে। এখানে আমার তাহলে এটা কত হবে? এটা হচ্ছে আমার কত হবে? আরে 2/9 হবে, ঠিক আছে? ওকে, তাহলে এরপর আমি কি করবো? সবাইকে হচ্ছে সবাইকে খুব বাজে হয়েছে না লেখা? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, 18 দিয়ে গুণ করে ফেলি। ওকে, ঠিক আছে, তাহলে কত আসবে বলো তো? আমার যদি এখানে 18 দিয়ে গুণ করি তাহলে আসবে 4t স্কোয়ার। হ্যাঁ, আর এই পাশে যদি 18 দিয়ে গুণ করো তাহলে 18t, আর এইখানে তোমার কত আসবে? -9। ওকে, তাহলে সবাইকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে আমার আসবে 4t স্কোয়ার মাইনাস 18t প্লাস 9। ওকে, তাহলে আমি দেখো একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের ফর্মেটে নিয়ে আসছি। ওকে, তাহলে আমি এখান থেকে যদি টি এর ভ্যালু বের করি সেই টিটাই কিন্তু আমি যদি এখানে বসাতে পারি তখনই কি আমার টাওয়ারের হাইটটা চলে আসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে সেই টি এর ভ্যালুটা বের করবো। তাহলে টি এর ভ্যালু যদি আসে এখানে তাহলে কত আসবে? মাইনাস মাইনাস, তাহলে কি শুধু 18 থাকবে, প্লাস মাইনাস আমার এখানে আসবে 18 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 4, সি হচ্ছে তোমার হচ্ছে 9। ওকে, আচ্ছা, আর ডিভাইডেড হচ্ছে 2 ইন্টু 4। ওকে, তাহলে আমি এখান থেকে যদি টি এর ভ্যালুটা বের করি দেখা যাবে টি এর ভ্যালু আসবে এখানে 18 আর এখানে 324, তার থেকে কত বাদ দিচ্ছে? 144। ওকে, তাহলে আমরা কি লিখবো? 18 প্লাস মাইনাস এখান থেকে আসবে 324 মাইনাস 144, তাই না? আর ডিভাইড বাই হচ্ছে 8, ঠিক আছে? ওকে, এই পার্টটা এখানে একটু কন্টিনিউ করি আমি। হ্যাঁ, ওকে, তাহলে এখানে যদি আমি এখানে একটু ভ্যালুগুলো বসাই তাহলে আমি পাবো, দেখো এখান থেকে পাবো হচ্ছে 18 প্লাস মাইনাস এটা যদি বিয়োগ করি আমার মনে হয় 180 আসবে, ঠিক আছে? তাহলে 180কে যদি তুমি রুট করো, 180কে যদি তুমি রুট করো কত আসে তোমার? 180কে রুট করলে 36 ইন্টু মনে হয় 5 আসে, 36 ইন্টু 5 আসে, ঠিক আছে? 36 ইন্টু 5, তাহলে 36কে তোমার যদি রুট করে তাহলে 6 আসবে, তাই না? তাহলে 6√5 এমন কিছু একটা আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, আর ডিভাইড বাই হচ্ছে তোমার কত? আমার 8। ওকে, তাহলে আমি দেখো আমি সবাইকে আবার মনে হয় উপর নিচে হচ্ছে গিয়ে কত 2 দিয়ে ডিভাইড করতে পারি, তাই না? তাহলে আমি কত পাবো? 4 প্লাস মাইনাস তোমার 3√5 ডিভাইড বাই হচ্ছে কত? আমার মনে হয় কত? 4। ওকে, তাহলে খুবই, হ্যাঁ, আচ্ছা, এখানে উপরে একটা 9 আছে, দেখছো? অনেক ভুল করতেছি। আচ্ছা, এইটা আমি কেন ইউজ করি? এটা আমার ইউজ করা ঠিক না। আচ্ছা, তোমার ভাইয়া বিরক্ত হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক না। ওকে, তাহলে দেখো এখানে কত আসবে? 9 প্লাস মাইনাস 3√5 ডিভাইড বাই কত? 4। ওকে, তাহলে এখান থেকে দেখো টি এর ভ্যালু কিন্তু জানো, টি এর ভ্যালু কিন্তু দুইটা ভ্যালু আসছে। তাহলে একটু টি এর ভ্যালুগুলো একটু দেখি, যদি দেখো টি এর ভ্যালু কি আসে? 9 মাইনাস 3√5 বাই 4, এটা জানো এটা জানো 1-এর থেকে কম। কিভাবে? তুমি দেখো এটা জানো 9 মাইনাস এটা মনে কত?
তোমার 6 তারপর 7, হ্যাঁ 7 পয়েন্ট সামথিং ডিভাইড হচ্ছে 4, তাহলে তোমার কি এটা কিন্তু একের থেকে কম চলে আসে, একটু ভাগ করে দেখবা এটা একের থেকে কম আসে, এটা লেস দেন 1, ঠিক আছে। অ্যান্ড লেস দেন যদি 1 হয় না তাহলে তোমার কি, তাহলে এই যে শেষতম সেকেন্ড থাকবেই না, তাহলে 1 সেকেন্ড তো মিনিমাম তোমার থাকতেই হবে। তাহলে এখানে যদি এটাই যদি একের থেকে কম আসে তাহলে তোমার এই শেষতম সেকেন্ড এটা কিন্তু তোমার ভ্যালিড থাকে না, হ্যাঁ। তাহলে এর জন্য কি এটা হতে পারবে না এই টি এর ভ্যালুটা। তাহলে টি এর ভ্যালু আমার কত হবে, টি এর ভ্যালু হচ্ছে ওই যে আরেকটা যে ভ্যালু থাকে সেটা হবে, তাহলে 9 প্লাস 3√5 ডিভাইডেড বাই কত 4, তাহলে এইটা হচ্ছে আমার তখন টি। তাহলে এই টিটাই তুমি যদি এখানে বসাও 1 নং হতে যদি তুমি বসাও তখনই কি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পাবা, ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের হাইট হচ্ছে গিয়ে হাফ জি, এই বাজে একটা টি সেটা বসাবা, বাজে টি কিছু বলার নাই এটাতে, তাহলে ডিভাইড বাই 4 হোল স্কোয়ার, এখান থেকে তুমি সলভ করে যা পাবা সেটাই হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে। এটা আশা করি রেখে দিলেই হবে, কোনো সমস্যা হবে না, টিচার এতটুকু দেখলেই তোমাকে ফুল মার্কস দিবে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিউ রিটেন পার্টের সলভ। তো আশা করি তোমরা আমার সাথে ছিলা, ঠিক আছে। তো তোমরা যদি কোনো কিছু না বোঝো কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। আর তোমাদেরকে সামনে হয়তো আমরা কোনো একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে ধরো দেখা দিতে পারে খুলনার, তোমার দেখা দিতে পারে গিয়ে কোশ্চেন ব্যাংক আমরা নিয়ে আসতে পারি, বা কোশ্চেন সলভ নিয়ে আসতে পারি। খুলনা আছে, জাহাঙ্গীরনগর আছে, এরকম আরও অনেকগুলো ভার্সিটি আমরা কোশ্চেন সলভ করব খুব শীঘ্রই, ঠিক আছে। তো হ্যাঁ, ও আচ্ছা, তোমরা কোন জিনিসটার প্রশ্ন ব্যাংক সলভ করতে চাও বা কোনটার হচ্ছে সলভ করতে চাও আমাদের একটু জানাতে পারো, আমরা সেটা সলভ নিয়ে আসতে পারি, ঠিক আছে। ভালো থাকো, টাটা।